হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক সকালে, সকাল বলে ভুল হবে, এখন বাজে ভোর 4:30। তো এই ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। কেন, কি বৃত্তান্ত, এত ভোরে কেন ঘুম থেকে উঠেছি, কি কারণে, সব কিছু তোমাদের এই ভিডিওতে বলবো বা জানতে পারবে। কিন্তু তার জন্য সম্পূর্ণ ভিডিওটাকে একদম স্কিপ না করে দেখতে হবে। তো এখনও বাবা ঘুম থেকে ওঠেনি, কারণ আগের দিন রাতে অনেক রাত অবধি বাবা কাজ করছিল, তাই বাবাকে আর ডাকিনি। কিন্তু সকালবেলায় উঠেই দেখি মা সোজা রান্নাঘরে ঢুকে গেছে। কেন? কারণ আজকে আমরা তিনজন, মানে আমি, বাবা, মা তিনজন মিলে যাচ্ছি পাটনাতে। পাটনাতে কোনো ট্রিপ না এটা, এখানে অ্যাকচুয়ালি আমরা তিনজন যাচ্ছি ট্রিটমেন্ট করাতে মার। অ্যাকচুয়ালি মার হাতের, মানে বাঁ হাতের শোল্ডারের যে জয়েন্টটা আছে, সেই জয়েন্টটা থেকে পুরো হাতটা গত 2 মাস ধরে ভীষণ পেন করছে। কিসের জন্য, কি বৃত্তান্ত জানার জন্য আমরা মিনিমাম 5 থেকে 6 জন ডাক্তারের সাথে কনসাল্ট করেছি। সবার একই কোয়েশ্চেন যে সব কিছু যখন ঠিক আছে বা এইসব মানে এটা থেকে হয়নি, কারণ মার অনেক ধরনের প্রবলেমস আছে, মানে ডায়াবেটিক পেশেন্ট মা, তারপর ব্লাড প্রেশার মিনিমাম হাই থাকে, তারপর একটা ব্লাডের প্রবলেম আছে, হিমোগ্লোবিন কম থাকে। তো এত কিছুর কারণে থাইরয়েড আছে, সরি, তো এত কিছুর কারণে ইউরিক অ্যাসিড আছে, মানে কি নেই আর কি, সব আছে। তো সেজন্য কিসের কারণে এটা হচ্ছে সেটা কোনো ডাক্তারই অত ভালো মতো মানে ধরতে পারেনি। কিন্তু এটা না ধরতে পারলে ট্রিটমেন্টটাও শুরু করতে পারছে না, কিন্তু ব্যথা দিন বা দিন বেড়েই যাচ্ছে। সেজন্য আমাদের সবারই একটা মানে টেনশন হচ্ছিল যে কিসের থেকে হচ্ছে। তার জন্য আমি আর বাবা আর মা মিলে মানে মনে করেছিলাম যে আমরা বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাবো। কিন্তু বাইরে মানে কোথায়, মানে কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট হবে এটার। তো সেটা আমরা ভাবছিলামই, তখনই আমার বড় মামা, মানে আমার নিজের বড় মামা আর আমার পাশের বাড়ির একটা দিদি আছে, পাশের বাড়ির দিদি বলে ভুল হবে, খুবই আপন ও খুবই মানে ক্লোজ একজন দিদি, তার ছেলের আর আমার মামার ছেলের দুজনেরই ট্রিটমেন্ট এখানে হয়েছিল, মানে হাড়ের ট্রিটমেন্ট। তো অর্থোপেডিক ডাক্তারের একজন, খুব ভালো একজন ডাক্তারের খোঁজ দিয়েছে, ডাক্তারের নাম হলো ডাক্তার অশোক কুমার সিনহা। তো তার কথা আমাদের বলে, এবং ওভার টেলিফোন আমরা তার সাথে কথাও বলি। তো তিনি, মার একটা ডিজিটাল এক্সরে পাঠানো হয় হাতের, তো সেখানে এটা দেখে বলেন যে উনি পারবেন। তো তারপর আমরা ডিসিশন নিই যে আমরা পাটনা যাব। তো যেইভাবে ভাবা সেইভাবে কাজ। তারপর আমরা 30 তারিখ পাটনা যাওয়ার জন্য রওনা হই, মানে আজকের দিন। যেহেতু মা বাবা বাইরের খাবার অতটা খায় না, সেহেতু আমরা বাড়ি থেকেই সব বানিয়ে নিয়ে গেছিলাম। দুপুরের লাঞ্চের জন্য রাইস, ডিম সেদ্ধ, পনির, আলু ভাজা, আর বিকেলে খাওয়ার জন্য চাউমিন বাদাম দিয়ে, খুব টেস্টি বানায় মা, রেসিপি একদিন দেখাবো। আর রাতের খাওয়ার জন্য বানিয়ে নিয়ে গেছিলাম ছাতুর পরোটা। সব কিছু বানিয়ে আমরা 6টার মধ্যে কমপ্লিট। কিন্তু ঘরে এসে দেখে বাবা এক কাণ্ড করেছে, সেটা দেখেই আমার পুরো মাথায় হাত। সেটা হলো, এই দেখো, মা যেই প্যান্টটা পরে যাবে সেই প্যান্টটা শুকায়নি বলে বাবা মার ক্রোকোডাইল, মানে মার চুল কাটার ক্রোকোডাইল ক্লিপ দিয়ে আমার ট্রাইপডের সাথে আটকে দিয়েছে। তারপর আমরা বেরিয়ে যাই নিউ আলিপুর জংশনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল নিউ আলিপুর জংশন থেকে সকাল 10:30টায়, ট্রেনের নাম ছিল মহানন্দা। ট্রেনের কথা বলছি একটু পরে, যাই হোক। তো সেখান থেকে 10:30টায় আমাদের ট্রেন ছিল সকাল, আর আমরা পৌঁছেছিলাম তার পরের দিন ভোর 3:30টের সময় পাটনা জংশনে। তো যেরকম টাইম অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছিলাম 7টা 7:30টার দিকে বাড়ি থেকে। আর গাড়ি করে যেতে যেতে আমার মনে পড়ে যে আমি আমার ফোনের চার্জারই নিই, ঘড়ির চার্জার, হেডফোনের চার্জার সব ঢুকিয়েছি, কিন্তু মেইন যেটা ফোনের চার্জার সেটাই আমি ঢোকাইনি। তারপরে আবার ঘুরে বাড়িতে গিয়ে ফোনের চার্জার নিয়ে আবার আমরা রওনা হই স্টেশনের উদ্দেশ্যে। তার সাথে সাথে মার বকা একটাও মাটিতে পড়েনি, মার বকা খেতে খেতে শুনছিলাম আর ভিডিও করছিলাম। দেখো, বলেই যাচ্ছিল যে এই বয়সে তোর এই হাল, তুই যখন নিজে বাইরে থাকবি তখন কি করবি। তো যাই হোক, শুনতেই হবে, কাজেই এমন করেছি। তো যাই হোক, বাবা মা আমি গল্প করতে করতে চলছিলাম স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু সেদিনের সবথেকে ভালো যেটা ব্যাপার ছিল, একদমই গরম ছিল না। ওয়েদারটা দেখেই তোমরা বুঝতে পারছো, বৃষ্টি বৃষ্টি একটা মেঘলা ওয়েদার ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল সুন্দর, আর খুবই সুন্দর ওয়েদার ছিল। আর যেহেতু নর্থ বেঙ্গলের সিনারি, নর্থ বেঙ্গলের প্রাকৃতিক পরিবেশ তোমরা এমনিতেই জানো খুবই সুন্দর, সেহেতু এইরকম একটা ওয়েদারে এরকম রাস্তা দিয়ে যেতে আর গান শুনতে শুনতে জাস্ট দারুণ লাগছিল। তারপর আমরা আলিপুরে এসে, আলিপুরের যে মেন টাউন, সেখানে আমরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ ওখানে স্টেশনে গিয়ে তেমন কোনো ব্রেকফাস্ট পাওয়া যেত না, আর বাড়ি থেকে তাড়াহুড়ো বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করতে পারিনি। তাই আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম হলো ডালপুরি,
তরকারি, দই আর চাটনি। তো ঠিকঠাক ছিল খাবারটা। তারপরে খেয়ে আমরা ওখান থেকে চলে যাই সোজা স্টেশনে। এটা হলো আলিপুরদুয়ার জাংশন। আলিপুরদুয়ার জাংশন থেকেই আমাদের ট্রেন ছিল। তারপর আমরা চলে গেছিলাম আলিপুরদুয়ার জাংশনের ভেতরে, আর গিয়ে দেখি ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা আছে 4 নম্বর স্টেশনে, 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা নেমেছিলাম অবভিয়াসলি 1 নম্বর প্ল্যাটফর্মে। তারপর আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করি, কারণ বাবা বাড়ি থেকে চা খেয়ে আসতে পারেনি, আর যেখানে আমরা ব্রেকফাস্ট করেছি সেখানেও চা ছিল না। তো বাবা চা খেতে গেছিলো, আর সেই সময় আমি আর মা একটুখানি পোজ দিচ্ছিলাম। যাই হোক, তারপরে বাবা আসার পর আমরা ওভারব্রিজ ক্রস করে 4 নম্বর স্টেশনে যাই। তারপর গিয়ে দেখি ওখানে অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমাদের AC 3 টায়ারে ছিল, B6 আই থিঙ্ক সো, না B3তে আমাদের ছিল। তো আমরা আমরা ট্রেনে উঠে আমরা রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, কারণ স্টেশনেও একটা লোক ছিল না যারা কিনা ট্রেনে উঠবে, বা ট্রেনে কম্পার্টমেন্টে ওঠার পরও একটা লোক ছিল না। তো মা তো বারবার বলছিল, কিরে ট্রেন কি ক্যান্সেল হয়ে গেল, ট্রেন কী হয়ে গেলো? তারপর বাবা বলছিল না এক্ষুনি অ্যানাউন্স করলো ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো মানে। তারপরে আর কি ট্রেনে উঠে বসলাম। বসার পরে যখন AC চালালো, কিছুক্ষণ পর থেকে আমার অটোমেটিক্যালি ঠান্ডা লাগা শুরু করে দিল। কিন্তু আমি এই ট্রেনে উঠে একটা নতুন জিনিস দেখেছি, সেটা হলো এই লাইটগুলো নাকি রাতের বেলা যদি কোনো বাড়িতে কোনো লোক পড়াশুনো করতে চায় বা নিউজ পেপার এনিথিং পড়তে চায়, তাহলে এই লাইটটা জ্বালিয়ে পড়তে পারে, তাহলে অন্যান্য লোকদের কোনো অসুবিধে হবে না। অন্যান্য লোকরা লাইট বন্ধ করে দিলেও যদি পড়তে চায়, পড়াশুনো করতে চায়, তাহলে এই লাইট জ্বালিয়ে করতে পারে। তো যাই হোক, আমি এই লাইট জ্বালিয়ে একটু নকশা মেরে নিয়েছিলাম, কারণ পড়াশোনা আমার ছিল না, আর আমার হয়ও না বাইরে গেলে পড়াশোনা। তারপরে আর কি ট্রেনে টুকিটাকি খেয়ে নিয়েছিলাম, ঝালমুড়ি, চা। তারপরে লাঞ্চে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো করে নিয়েছিলাম। লাঞ্চ করতে করতে একটা দারুণ সিনারি চোখে পড়লো, সেটা হলো তিস্তা রিভার। এই সিনারিটা এত সুন্দর ছিল, কিন্তু এই জঘন্য নোংরা কাচের জন্য কিছুই দেখা যাচ্ছিল না। তারপর আর কি ট্রেনটা কি বলবো বলো তো, রাতের দিকে আর ভিডিও করতে পারিনি, এত ভিড় হয়ে গেছিলো, এত লোকজন চলে এসেছিলো। তো যাই হোক, তারপরে কি বলবো, ওরকম অবস্থাতেই কেটে গেছে রাত, আর ভিডিও কিছুই করতে পারিনি। তারপরে লাঞ্চ করে ঠোরে আমরা সুন্দর বসেছিলাম, গান শুনছিলাম, প্রেতকথা শুনছিলাম। এই করে ভোর 3:30টার সময় আমরা যথারীতি নেমে যাই পাটনা জাংশনে। তখন 3:30 না, ঠিক 3:10 আমাদের ট্রেনের ডিপার্চার টাইম ছিল, আর অ্যারাইভাল টাইম ছিল। আর 3:15তে ওখান থেকে ট্রেনটা আবার ছেড়ে গেছিলো। তো এখন 3:30টার সময় বাবা বলছিল কোনোভাবেই বেরোবো না, কারণ জায়গাটা আমাদের অচেনা। তাই 5:30টা অবধি আমরা ওখানে বসেছিলাম, ভোরের আলো ফোটা অবধি। আর আমি 3 কাপ কফিও খেয়ে ফেলেছিলাম পটপট করে, কারণ কি করব, বসে বসে কোনো কাজ ছিল না, আর মোবাইলেরও চার্জ চলে গেছিলো। এটা আমি বাবার ফোন থেকে শ্যুট করেছি। তো যাই হোক, কফি খেতে খেতে ঠিক 5:30টা বেজে যায়। তখন বাবা আর আমি আর মা বেরিয়ে পড়ি রাস্তায়, আর বেরিয়েই অটো ধরে নিই যাওয়ার জন্য নার্সিংহোমটার নাম ছিল পপুলার নার্সিংহোম। ওখান থেকে আমাদের বাড়ির থেকেই আমরা সব কিছু জেনে নিয়ে, সবার থেকে ঠিকানা নিয়ে তারপরেই বেরিয়েছি, কারণ অচেনা জায়গায় এমনিতেই খুব ভয় লাগে, না জানা থাকলে যা হয় আর কি। চেনাশোনা জায়গায় যেমন অতটা ভয় লাগে না, কিন্তু অচেনা জায়গায় গিয়ে একটা ভয় তো কাজ করেই। কিন্তু অতটা ভয় পাওয়ারও কিছু ছিল না। ট্রেন থেকে স্টেশন থেকে বাইরে এসেই দেখি প্রচুর অটো দাঁড়িয়ে আছে, আর সেখানে অটোতে জিজ্ঞেস করতেই তারা চিনে যায় পপুলার নার্সিংহোম, পাটনার খুবই রিনাউন্ড একটা নার্সিংহোম। তো তারা আমাদের নিয়ে চলে যায় সোজা নার্সিংহোমে। সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা চলে যাই হোটেলটার ব্যাপারে বলতে গেলে, হোটেলটা ভীষণই ভালো, ভীষণই পরিষ্কার, যেটা এক কথায় মানুষ চায় আর কি। আর এতটাই সুন্দর হোটেলটা। তো চলো তোমাদের হোটেলটা দেখিয়ে দিই, আমাদের রুমটা। এটা হলো আমাদের রুম, যেটা কিনা খুবই বড়, খুবই সুন্দর একটা রুম। সেজন্য আমরা 3 জনের জন্য একটাই রুম নিয়েছিলাম, যেহেতু রুমটা অনেকটাই বড় ছিল। তো রুমে ঢুকতেই ডান হাতে ছিল এরকম বড় একটা ওয়ার্ড্রপ, যেখানে তুমি তোমার জামা কাপড় রাখতে পারো। তার পাশেই ছিল এরকম ইলেকট্রিক কেটল, চা বানানোর সব সরঞ্জাম, গ্লাস, কাপ সব ছিল। তার পাশেই ছিল এরকম একটা টেবিল, যেখানে বসে তুমি কাজ করতে পারো বা খেতেও পারো। তারপরে এই মেসটাকে ইগনোর করে যেতেই আমরা মেস তৈরি করে দিয়েছিলাম। তারপর ছিল বড় একটা টিভি, এটা স্মার্ট টিভি, এখানে ইউটিউব সব দেখা যায়। আর এটা ছিল আমাদের বেডটা। এটা একটা কিং সাইজের একটা বেড ছিল। আর আমরা নিয়েছিলাম এসি রুম, কারণ পাটনাতে ছিল ভীষণ গরম, অমায়িক গরম যাকে বলে।
তো এই ছিল আমাদের রুম। আমার রুমটা বেসিক্যালি পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমার একটাই মানে মাইনাস পয়েন্ট লেগেছে যে কাজগুলো ভীষণই নোংরা ছিল। মানে কী বলবো, এত সুন্দর একটা রুম, এত সুন্দর একটা ভিউ, কিন্তু কাজগুলো জাস্ট খুবই নোংরা ছিল। আর আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছিল সেটা হলো এই রুমের বাথরুমে যে দরজাটা, সেই দরজাটার মধ্যে এরকম ফুল লেন্থ একটা মিরর লাগানো ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে সাজা গোজার পর এরকম দেখতে, মানে সাজা গোজা তেমন কিছুই হয়নি, তবুও একটা মানে ভালো লাগার বিষয় যেটা, সেটা এটাই ছিল, খুব সুন্দর ছিল। তো দিস ইজ দ্য ভিডিও আর দিস ইজ আওয়ার রুম। তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। আজকে এটুকু পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।